এই যাকে খুঁজছিলেন সেই তবরেজ নিয়ে যান এই জানোয়ারটাকে, আর তার সব পাপের চিহ্নগুলো, আর আমাদের পিছু ছেড়ে দেবেন চিরদিনের জন্য। মুছে ফেলুন সানি আর জারাকে চিরদিনের জন্য আপনার দুনিয়া থেকে। আশা করি আমাদের আর কোনোদিন দেখা হবে। আরে এত তারা কিসের? এত রোমাঞ্চকর একটা জার্নি শেষটা এত সাদামাটা হবে? এই রঙিন পৃথিবীতে থেকে সেটা মেনে নেওয়া যায় না। কি বলছেন? জলদি বলুন, না হলে এই জানোয়ারটাকে আমি এখানেই মেরে ফেলবো। কাট করা পর্যন্ত নেয়ার আর সময় পাবেন না। সেটা তোমার ইচ্ছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না এই কথাটা আমি আজ বলতে পারছি না, কারণ আইনের শত্রু আজ আমার চরম বন্ধু। মানে হলো টাকা থাকলে দিনের আকাশে চাঁদ, রাতের আকাশে সূর্য পাওয়া যায়, আর টাকা থাকলে শত্রুকে বন্ধু হিসেবে পাওয়া যায়। ফাঁসির রশিতে ঝোলা মরা মানুষকেও বাঁচানো যায়। শুধু তোমাকে জানতে হবে কাকে কখন কিভাবে কিনতে হবে, কখন কার জান বাঁচাতে হবে, কখন কার জানটা কেড়ে নিতে হবে। আর তাই তো আমার বানানো গল্পের শেষ অধ্যায়টা না জানিয়ে তোমাকে আর জারাকে মারছি। তাবরেজের ভাই রাজ ছিল একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। আর্মস, ড্রাগস ও সিক্রেট ইনফরমেশনের বিজনেস ছিল রাজের, আর সেই সূত্রে খুন করে একজন ইম্পর্ট্যান্ট হাই অফিসারকে। তার যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশ আর ইন্টেলিজেন্সের কাছে চলে আসে। বিচারে রাজের ফাঁসি হয়। রাজের ফাঁসির 4 মাস আগে থেকে আমাদের এই প্ল্যান। 10 কোটি টাকা কিছুই না অফিসার, যদি আমার ভাই বের হতে পারে আর তোমার প্ল্যান ঠিক থাকে। 100% ঠিক থাকবে। মাস্টার প্ল্যান অনুযায়ী প্রথমে আমরা ট্রেন্ড আপ করিয়ে জারাকে। টেকনিক্যালি রাজের ফাঁসি হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে রাজকে জেল ট্রান্সফারের জন্য বের করি আমরা। আমারই হেল্পে রাজ প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায়। এরপর রাজের প্লাস্টিক সার্জারি করে ডক্টর কিবরিয়া ও জারা মেহজাবিন। এনকাউন্টারে রাজ মারা গেছে বলে সব জায়গায় প্রকাশ করা হয়। অপারেশনের পর যার সাথে চেহারা চেঞ্জ হলো তার ডেড বডি হাইওয়েতে পাওয়া যায়। আসল রাজ নতুন চেহারা নিয়ে চলে যায় লোকচক্ষুর অন্তরালে। এরপর থেকে তাবরেজ শুরু করে আমাকে কমিট করা 10 কোটি টাকা দেওয়ার তাল বাহানা। 10 কোটি টাকা পাও না? আমি তো তোমাকে 10 টাকা দেওয়ার প্রয়োজন মনে করছি না। কাজ শেষ হওয়ার পর চেহারা বদলানোটাকে বিশ্বাসঘাতকতা বলে। আমার মাস্টার প্ল্যানে জারার মূলত কাজ ছিল অপারেশন যে ডাক্তাররা করেছে তাদের সময় মতো খুন করা। জারাকে আমাদের যে এজেন্ট রিক্রুট করেছিল নাম ডক্টর সিদ্দিক, সে জারাকে পালিয়ে যেতে মোটিভেট করে, কারণ ডক্টর সিদ্দিক আমার অরিজিনাল প্ল্যান ধরে ফেলেছিল। জারা পালিয়ে যায়। ডক্টর সিদ্দিক টেকনিক্যালি পুরো হাসপাতাল উড়িয়ে দিয়ে রাজের অপারেশনের সমস্ত প্রমাণ মুছে দেয়, এক্সেপ্ট জারা। জারা যাতে নিরাপদ থাকে সেজন্য সানিকে মিলিয়ে দেওয়া হয় জারার মাঝে, কারণ তাবরেজ তার সমস্ত শক্তি নিয়ে জারাকে খুন করার জন্য খুঁজে বেড়ায়। যে সময় তুমি জারাকে বাঁচানোর জন্য প্রাণপণ যুদ্ধ করছিলে সে সময় তাবরেজ আর আমার মাঝে দরদাম চলতে থাকে। 25 কোটি টাকা। কিন্তু যখন বুঝতে পারি জারার কাছে থাকা ইনফরমেশনের বিনিময়ে জারাকে দেশ ছাড়তে সাহায্য করছো, তখনই ঠিক করে আমার তৈরি করা খেলা আমারই হাতে শেষ করার সময় এসেছে। টাকার সবচেয়ে বড় ক্ষমতা কি জানো? টাকার নিজস্ব একটা গন্ধ আছে, যে গন্ধ মানুষকে অনেক শক্তিশালী করে তোলে। আর সেই সময় মানুষ সবচেয়ে বড় ভুলটা করে, যেমনটা করেছিল আমার প্রাণপ্রিয় বন্ধু তাবরেজ। সানি কোথায় আছে সেটা আমি জানার আগে তাবরেজ জেনে ফেলত। দ্যাট ওয়াজ ভেরি পেইনফুল টু মি। আর তখনই বুঝতে পারি আমারই কোনো এক টিম মেম্বারকে তাবরেজ কিনে ফেলেছে। আর জারার পজিশন তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ যাতে না জানে, ওকে রাজ্জাক? আমার টিমে তোমার কেনা মানুষ ঢোকানোর চেষ্টা ছিল তোমার বোকামি, আর আমার সবচেয়ে কাছের মানুষকে দিয়ে তুমি বিশ্বাসঘাতকতা করিয়েছো, এটা ছিল তোমার ভুল। ভুলের মাসুল দিতে হবে তাবরেজ, এক্ষুনি।
তুমি দিচ্ছ 25 কোটি, আর তোমার ভাই তোমার প্রাণের বিনিময়ে আমাকে দিয়েছে 100 কোটি। কারণ তোমার ভাই চায় যারার সাথে আরেকজন সাক্ষী পৃথিবীতে বেঁচে থাকুক, সে তার ভাই। ভাই আমি স্বপ্ন দেখছি তোমারে যদি মারা ফেলাই কেউ আমার আর চিনবে না ভাই। আমি কে আমি ভাই? কেউ আমারে ফাঁসি দেবো না ভাই, কেউ আমারে ফাঁসি দিও না ভাই, তোর কসম ভাই, আমারে মাফ করে দাও ভাই। ও ভাই ভাই আমারে মাফ করো ভাই। কেমন লাগলো গল্পের শেষ অধ্যায়টা? ভাই রাতে ভাই মারা গেছে, এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য দিয়ে গল্প শেষ হতে পারে না। গল্প এইভাবেও শেষ হতে পারে না। পৃথিবীর সব কাহিনী সত্যের জয় দিয়ে শেষ হয়। তোমার মতো রাক্ষসকে আমি না হই, কেউ না কেউ তো শেষ করবে। এক্স্যাক্টলি, কেউ না কেউ, কিন্তু সেটা তুমি না। যেই আমি মৃত্যুকে কাছে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার সময় কখন যে মনের ছোট্ট গহীনে এক টুকরো ভালোবাসা নামক অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়েছে, টেরই পাইনি। সেই ছোট্ট অনুভূতিটাকে রক্ষা করতে পৃথিবীর যে কোনো কিছু আজ আমি প্রত্যাখ্যান করতে পারি, এমনকি মৃত্যুকেও। আসাদ, আমি আসছি। যেই মাত্র ইমিগ্রেশন ক্রস করবে তার আগে আমি আমার বাকি 50 কোটি টাকা চাই। তা না হলে দেশ ক্রস তো দূরের কথা, তোমার লাশটা ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। এম আই ক্লিয়ার টু ইউ মিস্টার রাজ? ইয়েস, অল ক্লিয়ার, নো প্রবলেম। আমি আমার ব্যাংকের পিন নাম্বার আপনাকে দিয়ে দিব, আপনি টাকা ট্রান্সফার করে নেবেন। গুড। বাকি পথ আমার লোক তোমাকে সাহায্য করবে। প্লিজ আমাকে মেরে ফেলুন, আমি সানিকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ আমার এই যন্ত্রণার জীবন শেষ করে দিন। দেব, ডেফিনেটলি দেব। রাজ, আমার টাকা না পাঠানো পর্যন্ত তুমি আমার ইন্স্যুরেন্স। টাকা পাঠালে ইন্স্যুরেন্স খতম। লজ্জা করে না আইনের পোশাক পরে এত বড় অন্যায় করতে? ভুল, ভুল, মহাভুল, মহাভুল। আইন পোশাকে থাকে না, আইন থাকতে হয় মনে। তাহলে যেই পোশাকই পরো না কেন সেটাই আইনের পোশাক হবে। এত হালকা ঝড়ো বাতাসে যে আমার জীবনটা বদলে যাবে, সেদিন ছিল বৃষ্টির রাত, রাস্তা ভর্তি যানজট, আর ছোট্ট একটা অ্যাম্বুলেন্সের ভিতর আমি আর আমার পরিবার। আমি যাবো আর আসবো, ট্রাফিকের কাছে যাই, আমি দেখি। আমি একটু যেতে দাও আমাকে প্লিজ, আমাকে একটু যেতে দাও। দেখুন পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, দয়া করে রাস্তা ছাড়ুন প্লিজ। সরি, 10 মিনিট অপেক্ষা করুন। ভিআইপি যাবে এই রাস্তা দিয়ে। একটা মিনিটও অপেক্ষা করা যাবে না, পেশেন্টের অবস্থা সিরিয়াস। স্যার আপনি যেই হন না কেন আমি আপনাকে ছাড়তে পারবো না। আরে ভাই, আইন তো মানুষের জন্য, আমি বলছি আপনি রাস্তা ছাড়ুন। সরি স্যার, আমি আইনের পোশাক পরে আইন ভাঙতে পারবো না। সেদিন রাত 12টায় আমার স্ত্রী মারা যায়। 5 বছরের প্রেম আর 10 বছরের সংসার, আর সেই মানুষটাকে নাকি আমি মাত্র 10 মিনিট আগে আনলে বাঁচাতে পারতাম। স্টোরের মতো কথাগুলো বললো ডাক্তার, একবারও বুক কাঁপলো না। সেদিন থেকে ঠিক করলাম আইনের ভেতর থেকেই আমি আইনকে ভাঙবো। শুধু স্ত্রী হারানো দুঃখে নিজের উপর পাওয়া কর্তব্যের এত বড় অপমান। শুধু স্ত্রী নয়, শুধু স্ত্রী নয়, আফরিনের পেটে 8 মাসের শিশু সন্তান ছিল আমার। প্রথম বাচ্চাটা দত্তক নিয়ে 10 বছর অপেক্ষার পর আমাদের প্রথম বাচ্চা পৃথিবীর মুখ দেখতে আসছিল। আইন, আইন। এই
মুভ। তোমার পিন নাম্বারটা সেন্ড করো। আমি ফোন করে বললে তুমি ইমিগ্রেশন পার হবে। ওকে, মেক মি প্রাউড। যে তোমাকে গল্প লেখা শিখিয়েছে সে তোমাকে বলেনি যে গল্পের শেষ সবসময় হিরো করে, ভিলেন না? পৃথিবীর সব গল্পে কি হয় সেটা আমি জানতে চাই, কিন্তু আমার বানানো গল্পে আমি হিরো, আমি ভিলেন। তুমি আমার গল্পের সিম্পল একটা ক্যারেক্টার। সিম্পল না, সিম্পল না। আর আজ গল্পের শেষ যে করবে সেই নায়ক হবে। লেটস প্লে।